বিএনপির কিছু দায়িত্বশীল নেতা বেফাঁস কথাবার্তা বলতেছেন, যার কারণে বিএনপির উপর দায়ভারটা পড়তেছে। দেখেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো প্রায় চলেই আসছে যে একদিনে সরকার পতন করবেন, তারপর হচ্ছে মানে গয়েশ্বর দাদা বললেন যে একদিনেই হচ্ছে সরকার পতন করবেন, হ্যাঁ, তারপর আব্বাস সাহেব কিছুদিন করলেন। তো এগুলো হচ্ছে কি এই ধরনের বেফাঁস কথাবার্তার কারণেই কিন্তু বিএনপির হচ্ছে মানে যে মানে এটা হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে। তাদের আমাদের একজন হাফেজ ভাই নিহত হলেন, প্রকৃত যিনি আহত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, এর আগেও এক ভাই কিন্তু আমাদের 11টা গুলি খাওয়ার পরে নিহত হয়েছেন। যারা প্রকৃত আহত তাদের কোনো ব্যবস্থা এই সরকার নিতে পারেনি, এটাই সরকারের ব্যর্থতা এবং এর দায়ভার এনসিপি কে নিতে হবে। কারণ তাদের দায়িত্বরত ব্যক্তিবর্গরাই এই ডিসি অফিসে গিয়ে ডিসিদেরকে তালিকা দিচ্ছে এবং এর ভিতরে যথেষ্ট পরিমাণ ভুয়া আহতদের নাম তারা ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং এর ভিতর মানে আমি তো একটা উদাহরণ এখানে দিলামই যে যুবলীগ এছাড়া এবং 100 জন হচ্ছে ভুয়া। এটা তো শুধু একটা জেলা, 64টা জেলাতে কি পরিমাণ ভুয়া আহত হয়েছে সেটা মনির ভাই মানে ওই জেলার সাংবাদিকরা যদি তদন্ত করে তাহলেই দেখা যাবে যে আসলে ভুয়ার কি পরিমাণ তালিকা আসছে। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন এবং রাজনীতি কোন দিকে যাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা, বাংলাদেশের সাধারণ মানুষের জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ চায় ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন হইতে পারে না, সেটা ডিসেম্বরের 31 তারিখেও না। যদি নির্বাচন হইতেই হয় সেটা জানুয়ারির 1 তারিখে হইতে হবে। আমি আবার স্পষ্টভাবে বলছি, ডিসেম্বরের 31 তারিখের ভেতর বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া যাবে না, জানুয়ারির 1 তারিখেই হইতে হবে। এখন কেন হইতে হবে? হইতে হবে তার কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারত কি চাইছে? ভারত চাইছে ডিসেম্বরে নির্বাচন। যেহেতু বাংলাদেশের 70% মানুষ ভারত বিরোধী এবং ভারতকে বাংলাদেশের 70% মানুষ ঘৃণা করে, এটাই সত্য এবং এটাই বাস্তবতা। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক যাদেরকে বলা হয় যে সাধারণ নাগরিক, তারা চায় যে ডিসেম্বরে না হয়ে অন্তত জানুয়ারির 1 তারিখে বাংলাদেশে নির্বাচন হোক। যদিও শুনতে হাস্যকর মনে হলেও এটাই বাংলাদেশের মানুষের চাওয়া যে ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন না হোক, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 17 তারিখ বা মানে রোজার আগেই নির্বাচনটা হোক। এটাই হচ্ছে মূল বিষয়। এখন জামান ভাই বলছে যে প্রধান উপদেষ্টার প্রেস যে বক্তব্য সেটা বাংলাদেশকে গৃহযুদ্ধ বা সংঘাতের দিকে দিবে। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে বাংলাদেশ যদি এইরকম মানে যুক্তি ছাড়া যদি বক্তব্য বা একটা হিউজ পরিমাণ সময় নিয়ে এই ধরনের বক্তব্য যদি এই সরকার থেকে আসে তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলো সংঘাতের দিকেই যাবে এবং তার পক্ষান্তরে এনসিপি এবং এই সরকারকে যেভাবে হচ্ছে সমন্বয় করা হচ্ছে সেই সমন্বয়ের জায়গা থেকে অবশ্যই একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং এই সরকার বিতর্কিত হচ্ছে, এটাও এনসিপি বিতর্কিত করছে এই সরকারকে। সুতরাং এই দিকগুলা কারণেও কিন্তু এই সরকার বিতর্কিত হবে। আমি মনে করি যে সরকারের গতকালকে বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তার ভিতর 2 জন ছাত্র উপদেষ্টা আছে। আমি মনে করি এদের আসলেই উচিত এই মুহূর্তে উপদেষ্টার জায়গা থেকে পদ ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি এটা কিন্তু বিগত 10 দিনে তৈরি হয়েছে। এর আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে নাই। যখন ইশরাককে হচ্ছে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য হাইকোর্ট এবং নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলো, তারপর থেকেই কিন্তু এই ধরনের জটিলতা বা রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে শুরু হয়েছে এবং এর শুরুটাই কিন্তু আসিফকে দাঁড়ায়। কারণ নির্বাচন কমিশন এখন তারা বলছে যে নির্বাচন কমিশন হচ্ছে সংস্কার করতে হবে, সেটা তারা চাইতে পারে, যেহেতু তারা রাজনৈতিক ভাবে এগিয়ে আসছে তারা সেটা চাইতে পারে। কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং হাইকোর্টের রায়কে অবমাননা করে ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে বাধাগ্রস্ত করা হয়েছে, তখন কিন্তু এটা তারা একটা প্রভাব বিস্তার করেছে এবং এটা বাংলাদেশের জনগণের সামনে একদম ওপেনলি মানে ওপেন সিক্রেট যে এই সরকার এবং এই ছাত্র উপদেষ্টা প্রভাব বিস্তার করেছে। আচ্ছা, গতকালকে নাহিদ বললেন যে এই 2 ছাত্র উপদেষ্টার সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই। আচ্ছা, এদের সাথে যদি সম্পৃক্ত নাই থাকে তাইলে ইশরাকের বিষয় তারা কেন এত লাফালাফি করলেন? আচ্ছা, তাদের ভিতর একজন তরিকুল ইসলাম যুব শক্তির সম্ভবত সভাপতি বা সেক্রেটারি হয়েছেন, সে পোস্ট দিলেন যে ইশরাকের বিপরীতে হাসনাত মেয়র হবেন। ভালো কথা ভাই, হাসনাত মেয়র হইতেই পারে। তা এর জন্য আপনারা কি নির্বাচন কমিশন এবং হাইকোর্টের রায় বর্জন করে আপনারা ইশরাককে মেয়র হইতে দিবেন না? যেদিন থেকে ইশরাককে মেয়র না দেওয়ার জন্য
এই ধরনের গুড়িমুষ্টি করলেন এই সরকার বা এই যে ছাত্র উপদেষ্টারা, তখন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হলো এবং বিএনপি একটা সিদ্ধান্তে গেলেন, সেটা হচ্ছে কি যে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দুই ছাত্র উপদেষ্টাকে অবশ্যই বর্তমান ডক্টর ইউনূস সরকারকে যদি পক্ষপাতমূলক আচরণ করতে না হয়, সে যদি নিরপেক্ষ থাকতে চান, অবশ্যই তাদের দুইজনকে বাদ দেওয়া উচিত। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই রাজনৈতিক অস্থিরতা শুধু কাটানোর জন্য শুধু এই আলোচনাতে সীমাবদ্ধ না থেকে কোনো মতে এটাকে জাতীয় সরকার তৈরি করা যায় কিনা। যদিও কালকে এবং আজকে মিলে যে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছেন তাদের কারো কাছে থেকে এরকম বক্তব্য আসে নাই, বেশিরভাগ সবাই নির্বাচন নিয়ে আলোচনা করেছেন এবং সঠিক একটা সময় চেয়েছেন, সঠিক একটা রোড ম্যাপ চেয়েছেন। এই ঘোলাটে বক্তব্য থেকে মানে ঘোলাটে বক্তব্যটা সবাই প্রত্যাহার করেছেন। সকল রাজনৈতিক দলই একটা সঠিক রোড ম্যাপ চেয়েছেন এবং নির্বাচন হওয়া অবশ্যই দরকার। কিন্তু আমি মনে করি এই সরকার, মানে এই সরকার বলতে আমি এই সরকারের সকলকে আমি মানে সকলকে আমি জায়গা দিব না, আমি হচ্ছে ডক্টর ইউনূসের কথাটাই বলবো যে ডক্টর ইউনূসকে অন্তত যে কয়দিন উনি থাকবে সকল রাজনৈতিক দলের উচিত তাকে সমর্থন করা, শুধু ডক্টর ইউনূসকে। বাকি উপদেষ্টাদের ভরসা আমি পাই না, তাদের ভরসা দেওয়াও আসলে আমার পক্ষে সম্ভব না। বাট ডক্টর ইউনূস যতদিন আছেন বা থাকবেন, অন্তত ভারতকে, যেমন আজকে আমি একটা নিউজে দেখলাম যে প্রতিরক্ষা চুক্তি যেটা হাসিনা যাওয়ার কিছুদিন আগে করে গিয়েছেন, এটা আজকে ডক্টর ইউনূস বাতিল করেছেন। তো এইরকম কিছু যুক্তি মানে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য হলেও ডক্টর ইউনূসকে হচ্ছে নেওয়া, মানে তাকে সমর্থন করা বা তাকে সহযোগিতা করা আমাদের উচিত যে পর্যন্ত নির্বাচন না হয়। আবার তার প্রেক্ষাপটেই ডক্টর ইউনূসের উচিত একটা সকল রাজনৈতিক দল যে মতামত দিয়েছে যে একটা সঠিক নির্বাচনী রোডম্যাপ, ডক্টর ইউনূসের উচিত এই মুহূর্তে একটা সঠিক নির্বাচনী রোডম্যাপ দেওয়া যে হ্যাঁ আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতর নির্বাচনটা দিব বা জুন থেকে মানে মার্চ থেকে এপ্রিলের ভিতর নির্বাচনটা দিব। একটা সঠিক সময় আসলে বেঁধে দেওয়া এই মুহূর্তে আমার কাছে মনে হয় উচিত, কারণ এতে রাজনৈতিক দলগুলো তাদের দল গুছাতে পারবে এবং নির্বাচনের কারণে জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের হচ্ছে রাজনৈতিক যে কার্যক্রম কমিটি, এই বিষয়গুলো তাদের কার্যক্রমে একটা আচ্ছা আমি শেষ করব। তো এই জটিলতাগুলো তারা খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে যখন হচ্ছে নির্বাচনী রোডম্যাপ করবে। সুতরাং এই সরকারকে নির্বাচনী রোডম্যাপটা যেমন ডিক্লেয়ার করা উচিত, পক্ষান্তরে রাজনৈতিক দলগুলোরও এই সরকারকে বলবো না আমি, ডক্টর ইউনূসকে যথাযথ সহযোগিতা করা উচিত। যেমন বিএনপির অনেক জায়গায় থানা কমিটি, ওয়ার্ড কমিটি তারা দিতে পারতেছে না, হয়তো যখন নির্বাচনের ঘোষণা আসবে তখন তারা এই কাজগুলো করবে। শুধু বিএনপি না, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও তাদের হচ্ছে সাংগঠনিক যে কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করতেছেন না, শুধু এই একটা কারণে যে নির্বাচনের দিক নির্ধারণ হইলে তখন তারা সাংগঠনিক ভাবে আগাবেন। তো এই জন্যই হচ্ছে প্রত্যেকটা দলই, শুধু বিএনপির কথাটাই চলে আসতেছে কেন, বিএনপি হচ্ছে বিশাল একটা দল, তো এর জন্য বিএনপির কথাই চলে আসতেছে। কালকে এবং আজকে মিলে প্রধান উপদেষ্টার সাথে আমি যদি ভুল না করি কালকে 3 জন এবং আজকে এখানে 7, প্রায় 15 থেকে 20টা রাজনৈতিক দল, আমি যদি ভুল না করি তারও বেশি হবে, মত বিনিময় করেছে এবং প্রত্যেকটা দলই স্পষ্ট হচ্ছে মানে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সবাই কিন্তু নির্বাচনী রোডম্যাপ চেয়েছে, কেউ এমন না যে বলে নাই যে আপনি আরো কয়েক মাস থাকেন, আরো কয়েক বছর থাকেন আর নির্বাচনী রোডম্যাপ করে দিন। সবাই প্রত্যেকটা রাজনৈতিক দলই রোডম্যাপ চেয়ে এসেছেন প্রধান উপদেষ্টার কাছে। কিন্তু বিএনপির নামটাই বারবার এই জন্যই আসতেছে কারণ বিএনপির কিছু দায়িত্বশীল নেতা বেফাঁস কথাবার্তা বলতেছেন, যার কারণে বিএনপির উপর দায়ভারটা পড়তেছে। দেখেন বিএনপির সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো প্রায় চলেই আসছে যে একদিনে সরকার পতন করবেন, তারপর হচ্ছে গয়েশ্বর দাদা বললেন যে একদিনেই হচ্ছে সরকার পতন করবেন, হ্যাঁ, তারপর আব্বাস সাহেব কিছুদিন করলেন। তো এগুলো হচ্ছে কি এই ধরনের বেফাঁস কথাবার্তার কারণেই কিন্তু বিএনপির হচ্ছে যে ইয়াটা এটা হচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে, তাদের যে এটা ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের কাছে বা আপনার এই যে যারা দর্শক ছিল সকলের বক্তব্যের কাছেই কিন্তু বিএনপিকে একটা শুধু বিএনপিকেই হচ্ছে একটা ভিলেন হিসেবে সবাই উপস্থাপন করতে চাইছে, কিন্তু বিষয়টা তো তা না। প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে নির্বাচনের পক্ষে এবং সুষ্ঠু রোডম্যাপ চেয়েছেন, কিন্তু বিএনপিকে কেন দোষারোপ করা হচ্ছে? দেখেন গতকালকে প্রধান উপদেষ্টার শেষে মিটিং শেষে জামাত এবং বিএনপির সংবাদ সম্মেলন দেখলে আপনি একদম স্পষ্ট হইতে পারবেন। জামাতের একজন শুধু আমিরই মিডিয়ার সামনে কথা বলেছেন,
কিন্তু বিএনপির ৪ জন নেতা ৪ জনই, এবং আপনি এটা স্পষ্টভাবে খেয়াল করলে দেখবেন যে একজন আরেকজনের মুখের কথা টাইনা নিয়ে বলার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলোর কারণেই হচ্ছে জনগণের কাছে একটা স্পষ্ট মেসেজ কিন্তু যাচ্ছে না। জামাতের বক্তব্যটা আর বিএনপির বক্তব্যটা আপনি মিলাইলে দেখবেন আকাশ পাতাল পার্থক্য। এইসব কারণেই হচ্ছে বিএনপি একটা নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে এবং অন্য রাজনৈতিক দলগুলো যাচ্ছে না। এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি নেগেটিভ জায়গায় যাওয়ার মূল কারণ, এবং হচ্ছে বেফাস কথাবার্তা।